শিরোনাম আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। আরএফএল গ্যাস্টো এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। বানের পানিতে ভাসছে সুনামগঞ্জ ও সিলেট। পরিস্থিতির অবনতি হওয়ায় চরম দুর্ভোগে লাখো মানুষ। অনেকে উঠেছেন আশ্রয় কেন্দ্রে। উত্তরাঞ্চলেও তিস্তা সহ বাড়ছে নদ নদীর পানি। পিচঢালা পথের কোলাহল ডুবেছে ঢলের পানিতে। মাসখানেক আগে সুনামগঞ্জ সিলেট জুড়ে বন্যার যে আশঙ্কা ছিল তারই চিত্র এখনকার। থেমে থেমে বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে ঢুকেছে সুনামগঞ্জে। শহর থেকে লোকালয় সবখানেই জলজট। জেলায় 2 লাখেরও বেশি মানুষ ভোগান্তিতে পড়েছেন এই আকস্মিক বন্যায়। পানি তো আজকে ভাই 2 দিন ধরে জলাবদ্ধতার মধ্যে পড়ছি। এই মধ্যে ঘরে পানি ঢুকছে কালকে রাত্রে থেকে। এখন কিভাবে যে বাঁচবো আমরা এই চিন্তাই করতেছি। সব মানুষ খালি আমাদের এখানা। সিলেটও থেমে থেমে বৃষ্টি ঝরছে। জলাবদ্ধতায় তলিয়ে আছে নগরীর বেশিরভাগ পথঘাট। মহানগর ও বিভিন্ন উপজেলায় 6 লাখেরও বেশি মানুষ এখন পানিবন্দী। বাসাবাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই পানি। এতে ব্যাহত নিত্যদিনের কাজকর্ম। উপায়ন্ত হয়ে অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে। আমরা খুব কষ্ট, বাচ্চা কাচ্চা লইয়া কষ্টে আছি। এর লাগি পানির মধ্যে থাকা যায় না, ফরি যাইব ডর, সেই জন্য আমরা এই জায়গায় আসছি। ঘরের ভিতরে পানি ঢুকছে, খাটখুট এর মধ্যে দিয়ে পলঙ্গের উপরে কেউ একলগে করে রাখছি। ওদের গ্যাসও নাই, এরপরে পানির লাগি ঘরের মাঝে রান্দার কোনো নাই, সুবিধা নাই। বিপদসীমার মাত্রা ছাড়িয়েছে মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি। মৌলভীবাজারে প্লাবিত নিম্নাঞ্চল, হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে তলিয়েছে বেশ কিছু এলাকা। ঢলের পানিতে ভেসে যাওয়ার আশঙ্কায় দিন গুনছে শেরপুর ও নেত্রকোনার মানুষ। উত্তরাঞ্চলও তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। এরই মধ্যে নদী তীরের বেশ কিছু এলাকাও প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে ভোগান্তিতে বহু মানুষ। তানিম রহমান, চ্যানেল 24। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানাবো, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নীল মাহবুব। নীল, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? কতটুকু উন্নতি হয়েছে? গতকাল রাত থেকে কিন্তু আসলে বৃষ্টি নেই এবং আজকে সকাল পর্যন্ত আমরা দেখেছি বৃষ্টি নেই। কিছুক্ষণ আগে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, যার ফলশ্রুতিতে এই মুহূর্তে যদি আপনাকে দেখাই, গতকালও এই রাস্তাতেই আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম এবং আমাদের কিন্তু প্রায় হাঁটু সমান পানি ছিল। তবে সেই পানিটা কিছুটা নেমে গেছে, আমরা আজকে দেখতে পাচ্ছি। তবে যেহেতু আবারও ঝিরিঝিরি একটি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, আর এই যে সুনামগঞ্জ জেলা শহরে কিন্তু থেকে থেকে আসলে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি যখন হচ্ছে তখন কিন্তু বন্যার পরিস্থিতি বেশি খারাপ হচ্ছে। তবে যে ভোগান্তিটা এই সুনামগঞ্জ শহরে মানুষের ছিল, সেই ভোগান্তিটা কিন্তু এখনও কমেনি। কারণ এই যে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢল, সেই ঢলে কিন্তু এই যে শহরটার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে কিংবা হাসপাতাল আছে কিংবা যে বাজারঘাট আছে, সেগুলো কিন্তু তলিয়ে গেছে। যার ফলশ্রুতিতে কিন্তু মানুষ শুধুমাত্র আবাসন ভোগান্তিতে ভুগছে সেটি কিন্তু না, মানুষ খাবার ভোগান্তিতেও ভুগছে। এবং এর ফলে যে মিঠা পানি অর্থাৎ সুপেয় পানি, সেই সুপেয় পানিও কিন্তু তারা ঠিকমতো পাচ্ছে না। ফলে তাদের যে প্রাত্যহিক কাজ সেটি কিন্তু এই বন্যার পানিতেই করতে হচ্ছে। এবং হাওর অঞ্চলে আমরা দেখেছি তারা বন্যার পানি খাচ্ছে, কারণ কোনো উপায় নেই। এবং যে মানুষগুলোর ঘরে আসলে পানি ঢুকেছে তারা কিন্তু আশ্রয়কেন্দ্রের জন্য ছোটাছুটি করছে এবং আমরা দেখেছি যে আশ্রয়কেন্দ্রে কিন্তু জায়গা হচ্ছে না। এর ফলশ্রুতিতে এই সুনামগঞ্জ শহরের বেশ কিছু আবাসিক হোটেল, সেগুলো কিন্তু আশ্রয়কেন্দ্রের রূপ নিয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে ভোগান্তিতে আছে সুনামগঞ্জের মানুষ। আজকে সারাদিনে বোঝা যাবে যে বৃষ্টির পরিমাণ কেমন হচ্ছে। এবং মেঘালয়ের চেরাপুঞ্জিতেও আমরা শুনেছি সেখানেও খুব একটা বৃষ্টি অব্যাহত নেই। তো সেই কারণে একটা স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে। তবে সেই স্বস্তির আভাস কতটুকু সময় পর্যন্ত থাকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আর এই জেলা শহরে দেখা যাচ্ছে যেটি, যে সুরমা নদীর পানি কিন্তু এই জেলা শহরের মধ্যে প্রবেশ করছে। কারণ এই জেলা শহরের ভিতরে আসলে যে খালগুলো ছিল সেই খালগুলো ভরাট করা হয়ে গেছে এবং যে নদী আছে চারপাশে, সুরমা, কুশিয়ারা কিংবা জাদুকাটা নদী, সেই নদীর খনন কাজগুলো কিন্তু সেভাবে হয়নি। যার ফলশ্রুতিতে বছর পর বছর কিন্তু টানা বৃষ্টি হলেই কিংবা পাহাড়ি ঢলেই এই সুনামগঞ্জ এবং সিলেট শহরটা কিন্তু ভেসে যায় বা ডুবে যায়। তো সব কিছু মিলে ভোগান্তিতে আছে। এখন অপেক্ষা শুধু এই ভোগান্তি কাটবার। ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নীল মাহবুব।
ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। দ্বিপাক্ষিক সফরে ২১ জুন দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে সই হতে পারে ১০ চুক্তি ও সমঝোতা। পররাষ্ট্র সচিব জানান, অমীমাংসিত ইস্যু তিস্তা সহ থাকছে অভিন্ন নদীর পানি বন্টন। বলেন, প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে চীনের মাথা ব্যথার কোনো কারণ নেই। মোর্শেদ হাসিবের রিপোর্ট। সাম্প্রতিককালে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর এত অল্প সময়ে ২ দফা ভারত সফরের নজির নেই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন, এবার কি আলোচনা হবে ঢাকার সাথে দিল্লির? জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশের তুলনাহীন সম্পর্কের বার্তাই নতুন করে দেওয়া হবে এবারের সফরে। যেহেতু সময় খুব কম, প্রায় ২৪ ঘন্টার কাছাকাছি, ভারতের সাথে সম্পর্কের সাথে আমরা অন্য কোনো দেশের সাথে সম্পর্ককে সরাসরি তুলনা করতে চাচ্ছি না। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের এই বহুমাত্রিক আলোচনায় থাকছে তিস্তা সহ অভিন্ন নদীর পানি ব্যবহার, ভারতীয় রাষ্ট্রীয় ঋণ সহ অন্যান্য ইস্যু। কথা হবে গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও। পানির ব্যাপারে যেটা আছে, যে গঙ্গা চুক্তির রিনিউয়ালের ব্যাপারে কথা হবে নিশ্চয়ই। আর এছাড়া তিস্তার ব্যাপারে চুক্তি যেই পর্যায়ে আছে সেটা যে ইমিডিয়েটলি কোনো ব্রেক থ্রু হবে সেটা এখন পর্যন্ত আমরা সেরকম পরিস্থিতি দেখছি না। তবে যেটা নাকি আসার কথা, যে তিস্তাকে ঘিরে যে ডেভেলপমেন্ট প্রজেক্টস বা যে তিস্তার যে কনজারভেশন, তিস্তার যে ডেভেলপমেন্ট, তিস্তার যে এইগুলো নিয়ে তারা আগ্রহ দেখিয়েছে সাম্প্রতিক সময়ে। সচিব জানান, আলোচনায় উঠে আসবে বাণিজ্য সহজীকরণের পন্থা। নতুন পুরাতন মিলিয়ে সই হতে পারে অন্তত 10টি চুক্তি ও সমঝোতা। সুতরাং সেপা হলে পরে তখন ফাইনালি কিন্তু ওই যে সমস্যাগুলোর কথা বললেন সেগুলো অটোমেটিক্যালি টেকেন কেয়ার অফ হবে। সুতরাং এই ভিজিটে আমরা ওই ব্রড নির্দেশনা এবং নতুন নতুন এরিয়ার আইডেন্টিফিকেশন এগুলো আমরা পাবো আশা করছি। 12-13টা বা 12-14টা, 2-4টা রিনিউয়াল আছে। আচ্ছা, রেলওয়ে সবই আছে। হ্যাঁ, ওটা একটা প্ল্যাটফর্ম চেঞ্জ হবে পুরো। বিশ্লেষকরা বলছেন, তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টনের মতো অন্যান্য অমীমাংসিত ইস্যু যেমন থাকতে হবে আলোচনার টেবিলে, তেমনি সফরে আদায় করে নিতে হবে বাণিজ্যে অশুল্ক বাধা কাটানোর উপায়। তিস্তা নিয়ে তো অনেকদিন ধরে জেরবার হচ্ছে, কিছুই হচ্ছে না। এখনো যে খুব কিছু হয়ে যাবে সেটা আমি মনে করছি না। অশুল্ক আধা শুল্ক যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো সরিয়ে নিতে পারলে ভারতের দিক থেকে বাংলাদেশ থেকে রপ্তানি আরেকটু বাড়বার সুযোগ আছে। এখনো আমি মনে করি না যে ভারতের বাজারের তুলনায় আমরা যেটুকু পণ্য রপ্তানি করি সেটা যথেষ্ট, তাহলে সেখানে একটা সুযোগ আছে বলে। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2017 সালে অনুরোধ করেছিলেন। আনুমানিক 26 ঘন্টা ভারত সফর শেষে 22 জুন রাতে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। 15 লাখ টাকার এক ছাগল নিয়ে এখন তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এক রাজস্ব কর্মকর্তার ছেলে ঈদে এই ছাগলটি কোরবানি করছেন এমন পোস্টের পর দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। যদিও সাদিক এগ্রো বলছে 1 লাখ টাকা বায়না করেও শেষ পর্যন্ত আর ছাগলটি কেনেননি তিনি। ফয়সাল হোসেনের রিপোর্ট। কোরবানির পশুর হাট তোলপাড় কোটি টাকার গরু আর লাখ টাকার খাসির দাম দর নিয়ে। খাসির দাম 15 লাখ, এমন এক ছবি ফেসবুকে দিয়ে এখন অবস্থা লেজে গোবরে। এই ফার্স্ট দেখা আমার লাইফে, এটা আমার হবে জানা ছিল না, আল্লাহ নসিবে রাখছে তাই হয়েছে। আচ্ছা, এর চেয়ে বড় কিছু আর কি হবে। রাজস্ব কর্মকর্তার ছেলে ইফাতের এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচনায় ঝড় তোলে 19 বছর বয়সে 15 লাখ টাকার খাসি কেনার সামর্থ্য নিয়ে। তবে ইফাতের দাবি, খাসিটি কেনার জন্য নয়, শখ করে ছবি তুলেছিলেন তিনি। সাদিক এগ্রো যিনি মালিক ইমরান ভাই, তো তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে এবং সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি। কিন্তু আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি এবং খাসিটা আমার বাসায় বানানো হয়নি এবং খাসিটা আমার কোরবানি দেওয়া হয়নি। উনি আমাকে কথাটা বলেছে দেখে আমার করতে বাধ্য হয়েছি, আমি করছি। বা তার কারণে যে আজকে আমার এই দিন দেখতে হবে তা আমি কোনোদিনই বুঝি নেই। তবে ভিন্ন কথা বলছেন সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেন। খাসিটি 12 লাখ টাকা কেনার জন্য 1 লাখ টাকা বায়না করেছিলেন ইফাত। পরে বিষয়টি সমালোচনার জন্ম দিলে আর কেনা হয়নি। বারবার যোগাযোগ করেও কোনো উত্তর মেলেনি। ইফাত নামের একটা ছেলে, ইয়াং একটা ছেলে, 20-22 বছর হয়তো বয়স হবে, ও আমার কাছে ছাগলটা কিনছে, দামাদামি করছে, আমাকে 1 লক্ষ টাকা বুকিং দিয়ে গেছে।
12 তারিখে ব্যালেন্স টাকা দিয়ে ছাগলটা ডেলিভারি নেওয়ার কথা, বাট 11 তারিখ দিবাগত রাতে থেকে আমরা তাকে আর যোগাযোগ করতে পারতেছি না এবং ছাগলটা এখনো আমাদের খামারে আছে। সে ছাগলটা ব্যালেন্স টাকা দিয়ে ডেলিভারি নেয় নাই। ইফাতের ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান তার বাবা, যদিও গণমাধ্যমে ইফাত তার ছেলে নয় বলে দাবি করেছেন মতিউর রহমান। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। দেশের বিভিন্ন স্থানে বেড়েছে মারাত্মক বিষধর সাপ রাসেল ভাইপার উপদ্রব, যার দংশনে বাড়ছে মৃত্যু। বিশেষ করে ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী সহ পদ্মা নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক। আশিকিন প্রিন্সের রিপোর্ট। পদ্মা তীরবর্তী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা। এই এলাকার মূল ভূখণ্ড থেকে ল্যাসরাগঞ্জ ইউনিয়নের এনায়েতপুর গ্রামে যেতে হয় নৌকায়, সময় লাগে 1 ঘন্টা। এই চরেই জেঁকে বসেছে রাসেলস ভাইপারের আতঙ্ক, কেননা গেল 3 মাসে এই সাপের কামড়ে মারা গেছেন 5 জন। স্থানীয়রা পিটিয়ে মেরেছেন অন্তত 35 থেকে 40টি রাসেলস ভাইপার। ফরিদপুর মেডিকেল নিয়েছি, মেডিকেল থেকে 10টা ভ্যাকসিন দিচ্ছে, তাতে কি বিষ নামে নাই। পরে ঢাকা নেওয়ার সময় সে মারা গেছে। তাদের হসপিটাল নিয়ে গেছে, তাদেরকে হসপিটাল নেওয়ার পর তাদের ভ্যাকসিন দিছে, ভ্যাকসিনও এটার কোনো কার্যকরী হয় নাই। শুধু মানিকগঞ্জ নয়, ফরিদপুর জেলার পদ্মা তীরবর্তী চরাঞ্চলেও দেখা মিলছে রাসেলস ভাইপারের। ফলে আতঙ্কে চরে কৃষিকাজ করতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। সাপের উপর আপনার ব্যবস্থা নেওয়া উচিত। মানুষ কাজ বাজ করে, খেতে গলায়, খেত খামারে, তার ভয় ভীতির মধ্যে থাকে। গেট খুলছে আর দেখে দাঁড়ায় রয়েছে, বাইরে মারলাম। রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ, যাকে বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হলেও পদ্মা তীরবর্তী বিভিন্ন এলাকায় আবারও দেখা মিলছে বিষধর এই সাপের। গবেষকরা বলছেন, প্রতিকূল পরিবেশে টিকে থাকতে স্বভাব পরিবর্তন করছে রাসেলস ভাইপার। রাসেলস ভাইপারের বিস্তৃতিটা এখন বাংলাদেশের প্রায় 28টা জেলায় ছড়িয়ে পড়েছে। পদ্মাচর বা পদ্মা কেন্দ্রিক এইসব অঞ্চলে তারা আসলে থাকতে অভ্যস্ত না। তারা যখন তাদের প্রতিকূল পরিবেশে এসছে, তারা কি করছে, তাদের ফার্টিলিটি অনেক বেশি বাড়াচ্ছে, তারা তাদের বংশবিস্তার করছে আরো বেশি, তাদেরকে প্রতিকূল পরিবেশে ভালোভাবে টিকিয়ে রাখার জন্য। চন্দ্রবোরা সাপের দেখা মিলছে যেসব এলাকায়, সেখানকার সরকারি হাসপাতালের চিকিৎসকরা জানালেন সংকট আছে অ্যান্টিভেনমের। একজন রোগীর জন্য অনেকগুলো ভ্যাকসিন লাগে, কিন্তু আমাদের সরকারি সরবরাহ কিন্তু সেই রকম না। কমিউনিটি ক্লিনিক রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের অ্যান্টিভেনম পোস্ট করার কোনো সুযোগ নেই। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে অ্যান্টিভেনমের কোনো সংকট নেই। এই রাসেল ভাইপার তো আগে এইভাবে এত ব্যাপক আকারে ছিল না, ইন্ডিয়া থেকে আসছে বলে আমাদের কাছে খুবই মনে হচ্ছে। এবং আমাদের কাছে যে রাসেল ভাইপারের ন্যাচারাল ক্যারেক্টার যেটা ছিল, সেখানে একটা ডেভিয়েট হয়ে আসছে, এবং যে কারণে অনেক ক্ষেত্রে আমরা অ্যান্টিভেনম পুশ করার পরেও রোগীকে কিন্তু অনেক ক্ষেত্রে সার্ভাইভ করানো যাচ্ছে না। এছাড়া এই সাপের স্বভাব পরিবর্তন নিয়ে গবেষণা হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য সচিব। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিশ্ববিদ্যালয় মানেই নতুন জ্ঞান আর বেড়ে ওঠার উন্মুক্ত পরিবেশ। সেই উন্মুক্ততায় ভর করে যারা নিজের ভিত গড়তে চান, স্বপ্ন দেখেন আকাশ ছোঁবার, তারা কখনো কখনো ঠেকেও যান বাধার দেয়ালে। বিশ্ববিদ্যালয় জীবনের এমন চড়াই উতরাই নিয়ে নতুন গবেষণা প্রকাশ করেছে বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন। তাদের তথ্য বলছে, সরকারি বিশ্ববিদ্যালয়ের 83.4% শিক্ষার্থী নানা কারণে হতাশায় ভুগছেন, যা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশে এখন বেকার 25,90,000। এই জরিপও বলছে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া অর্ধেকের বেশি শিক্ষার্থী ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায়, যাদের প্রতি 3 জনে 1 জনের আছে আত্মহত্যার প্রবণতা। আমি আমার যত ফ্রেন্ড বা জুনিয়রের সাথে কথা বলি, তারা কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় গোমরা মুখে থাকে। কেন থাকে? কারণ তারা কোনো না কোনো একটা কারণে
মানসিকভাবে ভালো নেই। প্রায় ৩২% শিক্ষার্থী ক্যারিয়ার গড়তে বিদেশে পাড়ি জমাতে চান, আর ৩০% বাগাতে চান সরকারি চাকরি। উদ্যোক্তা হতে চান মোটে ৯.৫%। বেসরকারি চাকরি চান মাত্র ৭% মতো। একটা বড় অংশ কর্ম ক্ষেত্রে সুযোগ নাই বা সুযোগের খুব সীমিত, যে বিষয়টা অন্যদিকে ভ্যালিডেট হয়েছে যে প্রায় ১/৩ শিক্ষার্থী বিদেশে চলে যেতে চাচ্ছেন, কারণ এটারই একটা রিফ্লেকশন যে তারা জানে দেশে চাকরির সুযোগ নাই। সো একটা ফাইন্ডিং আরেকটাকে সাপোর্ট করছে। এই জরিপে অংশ নেয়া ৮০% বেশি শিক্ষার্থী জানান তারা সহপাঠী বা সিনিয়র দ্বারা হয়রানির শিকার হন, আর অর্ধেকের বেশি শিক্ষার্থী বলেন মন খুলে কথা বলার মতো শিক্ষক পাননি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। পানি সংকটে একসময় অনাবাদে পড়ে থাকায় এসব জমিতে এখন চাষাবাদ হচ্ছে পুরোদমে, আর তা সম্ভব করেছে মোহনপুর রাবার ড্যাম। কৃষকরা বলছেন ড্যাম নির্মাণের ফলে খুব সহজেই বড় আবাদ করতে পারছেন তারা, ফলে বেড়েছে ফসল উৎপাদন, পাশাপাশি নদীতে মিলছে প্রচুর পরিমাণ মাছ, যা তৈরি করেছে বাড়তি আয়ের সুযোগ। আবার আমন্ত্রণ সকাল 7টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে ডুবে গেছে বিয়েবাড়ির নৌকা। এতে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন 5 থেকে 6 যাত্রী। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে উলিপুরে বজরায় তিস্তা নদীতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিয়ের দাওয়াত খেতে উলিপুরে বজরা ইউনিয়নের রফিকুলের ঘাট থেকে খামারদামার গ্রামে যাচ্ছিল যাত্রীবাহী নৌকাটি, ডুবে যায় মাঝ নদীতে। পরে 2.5 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয় জীবিত 11 জনকে। এর মধ্যে আহত 9 জনকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নৌকাটিতে প্রায় 25 জনের মতো যাত্রী ছিল বলে জানায় পুলিশ। এবার কুলের সৌজন্যে জানাবো আইসিসি টি-20 বিশ্বকাপের খবর। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথে লড়াই করে হেরেছে যুক্তরাষ্ট্র। প্রোটিয়াদের জয় 18 রানে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে 4 উইকেটে হারিয়ে 194 রান তোলে এইডেন মার্কামের দল। জবাব দিতে নেমে 6 উইকেট হারিয়ে 176 রানের বেশি করতে পারেনি মার্কিনীরা। 74 রান করে ম্যাচ সেরা কুইন্টন ডি কক।